বিয়ের 1 মাসের মাথায় আমি অর্ধ পাগল হয়ে আমার বাবার হাত ধরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হয়তো আর কিছুদিন থাকলে আমি পুরোপুরি পাগল হয়ে যেতাম, কিংবা আমার সাথে খুব বাজে কিছু ঘটতো। কি খুব অবাক হচ্ছেন? শুনুন তাহলে। আমি নবনীতা। আমরা 5 ভাই বোন। আমি মা বাবার মেজো মেয়ে। বড় আপার বিয়ে হয়ে গেছে। মা ছোট বোনকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। সেই থেকে পিচ্চিটাকে কোলে পিঠে করে গরুর দুধ সুজি খাইয়ে একটু একটু করে পেলে পুষে বড় করেছি। আমিও যে তখন খুব বেশি বড় ছিলাম তা কিন্তু নয়। বয়স আর কত হবে, 16-17। পরের কথায় প্রবাহিত হয়ে আমার সহজ সরল বাবার মাথায় ভূত চাপলো, আমার বিয়ে দেবে। এদিকে আমি চলে গেলে ছোটটাকে দেখবে কে? সবাইকে রেঁধে বেড়ে খাওয়াবে কে? সে চিন্তা আমার বাবার মাথায় নেই। যদি বলি অবনী আর একটু বড় হোক, তারপরে আমার বিয়ের কথা ভেবো। বাবা চিন্তিত ভঙ্গিতে বলে, মা রে, মেয়েরা 20তেই বুড়ি। বেশি বয়স হলে ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসবে না। অবনীকে নিয়ে একদম চিন্তা করবি না। বেশি জ্বালালে ওকে বড় ঘর দেখে দত্তক দিয়ে দেব। এখনকার মতো জ্ঞান বুদ্ধি থাকলে তখন জীবনেও বিয়ে করতাম না। বাবা আমার কথা শুনলো না। যেহেতু আমার মামা আর তার ছেলেরা বিয়ের সম্বন্ধ এনেছিল, তাই বাবা আর নতুন করে ছেলে দেখতে গেল না। সেই আমলে ভরি 3 স্বর্ণ আর নগদ 30,000 টাকা যৌতুক দিয়ে আমার বিয়ে দিয়েছিল বাবা। বিয়ের রাতে আমার শাশুড়ি মা আমাকে বধূবরণ করতে এলো না। ভেবেছিলাম আমাকে দেখে তার পছন্দ হয়নি। পরে জেনেছি এর পিছনে অন্য কারণ ছিল। বউ ভাতের রাতে আমার বড় জা আমাকে দুধের সাথে কি মিশিয়ে খাইয়েছিল সঠিক জানি না। তবে আমি নেশাখোরদের মতো পড়ে পড়ে সারা রাত ঘুমিয়েছি। সকালে ঘুম ভেঙে দেখি আমি এলোমেলো হয়ে ফ্লোরে শুয়ে আছি। বিছানা পরিপাটি করে গোছানো, সেখানে কেউ নেই। আমার বর আমার সাথে দরকার ছাড়া খুব বেশি কথা বলতো না। আসলে তাকে কথা বলতে দেওয়া হতো না। আমার বড় ভাসুর প্রবাসী। সংসারে ছিলাম আমরা মাত্র 4 জন সদস্য। শাশুড়ি, বড় জা, আমি আর আমার বর। শাশুড়ি প্রায় আফসোস করে বলতো, তোমার বাবা কোনো খোঁজ খবর না নিয়ে এভাবে হুট করেই বিয়ে দিয়ে দিল তোমার। আমি চুপ করে থাকতাম। আসলে দিন দিন আমি কেমন যেন হয়ে যাচ্ছিলাম। খেতে পারতাম না, রাতে পড়ে পড়ে ঘুমাতাম। সারাক্ষণ মনে হতো আমার সাথে কেউ আছে, যে কোনো মুহূর্তে সামনে চলে আসবে। খুব আতঙ্ক লাগতো। আমাদের বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাওয়ার কথা শুনে আমার বড় যা অসুখ বাঁধিয়ে নিল। ভাবি ভক্ত দেবর কিছুতেই অসুস্থ ভাবিকে রেখে আমার সাথে গেল না। ফলে আমারও আর যাওয়া হলো না। প্রতিদিন রাত 8টার দিকে আমার বড় জা আমাকে দুধ খেতে দিত। একদিন কেন জানি খেতে ইচ্ছে করল না। বাড়িতে পোষা বেড়াল ছিল, তাকে দিয়ে দিলাম। সে সোনামুখ করে খেয়ে নিল। আমি দুধ না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে মনে হলো আমাকে কে জানি বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি প্রচুর ভয় পেলাম। ভয়ে রীতিমতো আমি কাঁপতেছি। মাথা তুলে জিরো বাল্বের মৃদু আলোতে যা দেখলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার বর আর বড় যা এক বিছানায় অর্ধনগ্ন হয়ে জড়াজড়ি করে শুয়ে আছে। আমার তখন এত কান্না পেল, আমি হাউমাউ করে কেঁদে দিলাম। ওরা দুজন ছিটকে সরে গেল। আমাকে জেগে থাকতে দেখে খুব অবাক হলো। বড় যা কড়া কণ্ঠে বলল, তুমি আজ দুধ খাওনি? না, আমি মাথা নেড়ে বললাম। যা দেখেছো এই কথা যদি 5 কান হয়, তবে তোমাকে আমরা মেরে গুম করে ফেলবো। কেউ জানতেও পাবে না। বড় যা আমাকে খুব শাসালো। আমি কেঁদে কেঁদে বললাম, এইসবই যদি করে বেড়ান, তবে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমার বড় যা দায়সারাভাবে বলল, লোক দেখাতে। সবাই বলে দেবরের এত বয়স হলো, এখনো বিয়ে দাও না কেন? তোমাদের মাঝে কিছু আছে, সত্যি করে বলো তো। আমার স্বামীও দিন দিন আমাকে অবিশ্বাস করত। বিদেশ থেকে একেবারে চলে আসতে চাইতো। তাই বুদ্ধি করে গরিব ঘরে মেয়ে দেখে বিয়েটা দিয়ে দিলাম। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে না। কথাটা মনে থাকবে? আমার মেরুদণ্ডহীন কাপুরুষ জামাই কিছুই বলল না। হায়, বাবা আমার ভালো করতে গিয়ে কি বড় ক্ষতিটাই না করে ফেললো। এত বড় ক্ষতির দাম কি দিয়ে দেব আমি? দিন দিন তাদের দেবর ভাবে রঙ্গলীলা বেড়েই চলল। আমার সামনে আর রাগ ঢাক করে চলতো না, ওপেন সিক্রেট হয়ে গেল। অন্যদিকে আমি একদম পরাধীন জীবনযাপন করছিলাম। আমি নিজে থেকে কাউকে ফোন করতে পারতাম না। বাবা ফোন দিলে ফোনের স্পিকার বাড়িয়ে দিয়ে আমার বড় যা গোয়েন্দার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকতো। শাশুড়ি মা আমার কাছে এসে বসলেও সে পিছু পিছু চলে আসতো। আসলে আমার শাশুড়ি মা বয়সের ভারে নিয়ে পড়েছিল। ইচ্ছে থাকলেও প্রতিবাদ করার কোনো মানসিক জোর ছিল না। এইসব দেখেও চুপচাপ থাকতো।
আপনারাই বলুন তো, একটা মেয়ে ঘরের মেঝেতে শুয়ে আছে, মেয়েটার স্বামী তার বড় ভাবির সাথে সেই ঘরের বিছানায় আদি উত্তেজনায় ব্যস্ত। মেয়েটা দেখছে, অনুভব করছে, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নেই, শুধু চোখের জল ফেলা ছাড়া। কতক্ষণ মেয়েটার মাথা ঠিক থাকবে, মস্তিষ্ক সুস্থভাবে কাজ করবে? আমারও করেনি জানেন। সারাক্ষণ বিড়বিড় করে বাবার সাথে, বোনদের সাথে একা একাই কথা বলতাম, হাসতাম, কাঁদতাম। দিন দিন আমার মানসিক সমস্যা বেড়েই যাচ্ছিল, অতিরিক্ত চিন্তায়। না খেতে খেতে দুর্বল হয়ে পড়েছিলাম। বাবা একদিন কাউকে না জানিয়ে দেখতে এলো। তার বড় আদরের হাসি খুশি প্রাণবন্ত মেয়েটার এই রূপ দেখে কেঁদে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, মা রে, তোর এই অবস্থা কেন? বড় যা গলাবাজি করে আমার বাবাকে এক গাদা তিক্ত কথা শুনিয়ে দিল। একটা পাগল ছাগলকে আমার দেবরের গলায় ঝুলিয়ে দিয়েছেন, আপনাদের সবার নামে মামলা দেব আমরা। হয় মেয়েকে লোক জানাজানি হওয়ার আগে এক কাপড়ে নিয়ে যাবেন, আর না হয় বাকি কথা থানায় গিয়ে হবে। আমার অশিক্ষিত সহজ সরল বাবা কোনো ঝুট ঝামেলায় না জড়িয়ে নীরবে তাদের কথা মেনে নিল। যে পায়ে গিয়েছিল সেই পায়ে আমাকে নিয়ে চলে এলো। আমার না এখন মানসিক বোধ শক্তি লোপ পেয়েছিল। সারাক্ষণ আমার ছোট বোনকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘরের দরজা আটকে চুপচাপ বসে থাকতাম। সবাই খুব ভয় পেত, ভাবতো গলা টিপে মেরেই ফেলবো নাকি। যে পুতুলটাকে কোলে পিঠে করে বড় করেছি তাকে কি মারতে পারি? ওরা কেউ বুঝতে চাইতো না। ওই বাড়িতে থাকতে ফোনে যদি বাবার কাছে আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতাম, কিভাবে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে বলে দিতাম। ফোন রাখার পর আমার বড়জা চিবিয়ে চিবিয়ে বলতো, মনে হয় ওর নিজের পেটের মেয়ে, মাগির ঢং দেখে বাঁচি না। সত্যি করে বলতো, এটা কি তোর ছোট বোন, নাকি নাক করে জন্ম দেওয়া তোর নিজের পেটের মেয়ে? ছি ছি। এর কথা শুনলে আমার ঘৃণায়, লজ্জায়, অপমানে গা গুলিয়ে উঠত। সেবার আমরা পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লেগেছিল। বাবা একবিরাজি, সে ডাক্তার দেখিয়ে আমাকে একটু একটু করে সেরে তুলেছে। কিন্তু বিয়ের আগে আমার যে সুন্দর গোছানো জীবন ফেলে রেখে গিয়েছিলাম, সে জীবন পরে আর এসে পাইনি। জানেন, কারোর সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বা কথা কাটাকাটি লাগলেই আমাকে শুনতে হতো, আমিই ভালো না দেখেই তো স্বামীর ঘর করতে পারলাম না। অথচ তারা কিন্তু সবটাই জানতো। আমার আপনজনেরা আমাকে ধারালো কথা দ্বারাই বেশি আঘাত করত, আক্রমণ করত, দুর্বল জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে আরো বেশি রক্তাক্ত করত। বাবা বয়সের তুলনায় আমার চিন্তায় একটু বেশি বুড়িয়ে গিয়েছিল যেন। আমি আমার এক কাজিনের হেল্প নিয়ে গাজীপুর চলে এসেছি। আজ থেকে 18 বছর আগে একটা ফ্যাক্টরিতে প্রথম 700 টাকা বেতনে চাকরি নিয়েছিলাম। দিন গেছে, সব কিছুর দাম বেড়েছে, সাথে বেতনও হু হু করে বেড়েছে। জুনিয়র থেকে সিনিয়র পদে প্রমোশন হয়েছে। নিজের টাকায় নতুন বাড়ি করেছি, বাবাকে শেষ সময়ে চিকিৎসা করিয়েছি, ছোট বোনদের মানুষ করেছি, পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু আমি বহন করেছি। পড়াশোনা শিখিয়েছি, ভালো ঘরে বিয়ে দিয়েছি। একসময় যারা আমাকে দেখে নাক সিটকাতো, আজ তারাই গর্ব করে বলে আমার 10টা 5টা মেয়ের দরকার নেই। নবনীর মতো একটা আদর্শ মেয়ে হলেই চলবে। আমার কাজের জায়গায় সবাই আমাকে খুব সম্মান দিয়ে বড় আপু ডেকে কথা বলে। এত সম্মান, এত প্রশংসা, এত সাফল্য, এগুলো নিজে থেকে হেঁটে আসেনি। বিশ্বাস করুন, আমার 18 বছরের ধৈর্যের ফল, সততার আভাস, কঠোর পরিশ্রম, সব কিছু মিলিয়ে আজ এক অনন্য নবনীতা হয়ে উঠেছি। 19 কি 20 বছর পর তার সাথে আমার প্রথম কিংবা শেষ দেখা হয়েছিল। তার পেটানো শরীর কেমন ভেঙে গেছে, চোখের নিচে গাঢ় কালি পড়ে বসে গেছে, হাত ও একটু একটু কাঁপে, মাথায় একটা ইয়াব বড় টাক পড়েছে, পরনে ছেঁড়া জামা, কেমন কঙ্কালের মতো দেখা যায়। লোকটি বোধহয় আমাকে প্রথম দেখায় চিনতে পারেনি, কিংবা চোখ তুলে দেখেনি। তার এই হাল দেখে একটু চমকালাম বই কি, তার সাথেও কাউকে দেখলাম না। বাঙালি বলতেই বড় কৌতূহল জাতি। তার এই বেহাল দশা হয়েছে কেন, খুব জানতে ইচ্ছে করছে। তার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরে হঠাৎ একটা ধাক্কা লাগলো। কতদিন আগের সেই মুখ, যে মুখটা একসময় আমার জীবনটাকে নরকে পরিণত করেছিল, আজ সেই মুখে আমি অপমান, রাগ, ঘৃণা কিছুই খুঁজে পেলাম না। শুধু দেখলাম নিঃশেষ হয়ে যাওয়া একটা মানুষ। আমি দাঁড়িয়ে রইলাম, সে তখনও মাথা নিচু করে আছে। বুঝলাম, হয় সে আমাকে চিনতে পারেনি, কিংবা চিনলেও চোখে চোখ রাখতে ভয় পাচ্ছে। আমি ধীরে ধীরে বললাম, চিনতে পারছেন? সে মাথা তুলল, কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, চোখের পাতা কেঁপে উঠল। তারপর কেমন ভয়ার্ত ভাঙা গলায় বলল, নবনী তুমি? হালকা হালকা হাসলাম, হ্যাঁ আমি। সে দম নিতে লাগলো, হাঁপড়ের মতো।
যেন এই এক কথায় তার বুকের ভেতরের সব লুকোনো ক্ষত ছিঁড়ে দিল। তুমি এখানে? চাকরি করতে এসেছি, অনেক বছর হলো। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা শুকিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করো? সে লজ্জায় চোখ নামিয়ে বলল, লোকের দোকানে দিনমজুরের কাজ করি, মাঝে মাঝে লোড আনলোড, শরীর সইতে চায় না আর। তার কণ্ঠে সেই আগের জোর নেই, নেই সেই গর্জন, নেই সেই স্বর যে স্বরে আমাকে একসময় অপমান, ভীতি আর শাসন গিলতে হতো প্রতিদিন। আমি শান্ত গলায় বললাম, বড়জা কই? সে তেতো হেসে উত্তর দিল, ও অনেক আগেই চলে গেছে। বিদেশে থাকা আমার ভাই সব জেনে ফেলেছিল। দেশে ফিরে এসে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, ওকে রেখে নেয়। কিছুদিন পরে শুনেছি ও বাচ্চা নিতে গিয়ে জটিলতায় মারা গেছে। আমার ভেতরটা নিঃশব্দে কেঁপে উঠল, কিন্তু কোনো দুঃখ লাগলো না, কারণ সে ছিল আমার জীবনের ভয়ানকতম দুঃস্বপ্নের নায়ক নায়িকা দুজনেরই নাম। আমি আবার জিজ্ঞেস করলাম, শাশুড়ি? মা মারা গেছে, শেষ বয়স পর্যন্ত আমার সাথে কথা বলেনি। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ। তারপর সে হঠাৎ বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো নবনী? এই প্রশ্নটা শুনে আমার বুকের মধ্যে কত বাঁধা স্মৃতি আছড়ে পড়তে লাগলো। সেই শ্বশুরবাড়ির ঘর, নেশা মেশানো দুধ, রাতের আধারে অমানবিক দৃশ্য, মেঝেতে পড়ে থাকা আমার কাঁপা শরীর, বাবার হাহাকার, আর আমার অনেক দিনের অসহায় পাগলামি। আমি ধীরে ধীরে বললাম, ক্ষমা? তোমাকে? আমি তোমার কাছে কোনো ক্ষমা চাই না, কারণ তুমি আমাকে ভাঙতে চেয়েছিলে, কিন্তু ভাঙতে পারোনি। আজ আমি যেখানেই দাঁড়াই নিজের শক্তিতে দাঁড়াই। সে কিছু বলতে গেল, কিন্তু থেমে গেল। আমি বললাম, যে মানুষ নিজের চরিত্র সামলাতে পারেনি সে কিসের স্বামী ছিল? তোমাদের ঘর থেকে বেরিয়ে আসা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তার চোখে পানি জমল, হয়তো অপরাধবোধ, হয়তো আফসোস, হয়তো বয়সের ভার। নাকি বুঝি নিজের পাপের শাস্তি তাকে শেষ পর্যন্ত ছেড়ে দেয়নি। আমি হাঁটতে শুরু করলাম। সে আমাকে ডাকলো না, ডাকার সাহসও পায়নি। রাস্তার মাঝে এসে দাঁড়ালাম। হাওয়ায় চুল উঠছে। আমি মাথা তুলে আকাশের দিকে তাকালাম। আজ মনে হলো, মানুষের বিচার মানুষ না করলেও সময় ঠিকই করে। যে মানুষ একদিন আমাকে পাগল করে দেওয়ার মতো যন্ত্রণা দিয়েছিল, আজ সে নিজেই নিজের জীবনে শাস্তি ভোগ করেছে। আমি হাসলাম, খুব শান্ত এক হাসি। জীবনে প্রথম মনে হলো আমি জিতেছি, ভেঙে না পড়ে জেতা, এটাই আসল জয়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।